হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফিজিক্স স্কলার। আমরা পড়ছি স্থিতিবিজ্ঞান এবং আমরা বস্তুর সাম্যাবস্থা সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা দেখব যে অভিকর্ষের অধীনে বস্তুর কত রকমের সাম্যাবস্থা হতে পারে। তো শুরু করা যাক। অভিকর্ষের অধীনে বলতে আমরা কি বুঝি? অভিকর্ষ বলতে অবশ্যই আমরা বুঝি যে পৃথিবীর ওপরে কোনো বস্তু আছে থাকলে তাকে পৃথিবী যে টানে আকর্ষণ করে সেটা হচ্ছে অভিকর্ষ বল। এবং এই অভিকর্ষ বলের প্রভাবে বস্তু কত রকমভাবে সাম্যাবস্থায় থাকতে পারে। যেমন ধরো, তুমি যদি কোনো একটা টেবিল নাও, টেবিলের উপর একটা ধরো বোতল নিলে, বোতলটাকে তুমি কতভাবে রাখতে পারো যাতে বস্তুটা স্থির অবস্থায় থাকে। তো যদি তো দেখো যে প্রথম যদি চিত্রটা দেখো, তাহলে দেখো তুমি যদি নর্মাল তার যদি নিচের দিকে যে ভূমিটা আছে সেটা যদি নিচের দিকে থাকে আর বস্তুর যেটা মুখ সেটা যদি উপরের দিকে থাকে, তাহলে কিন্তু বস্তু স্থিরভাবেই দাঁড়িয়ে থাকবে, তাই তো? এটা হচ্ছে এক ধরনের সাম্যাবস্থা, মানে বস্তু স্থির অবস্থায় আছে, মানে হচ্ছে বস্তু সাম্যাবস্থায় আছে। আবার যেমন ধরো, এবার যদি এটাকে পুরো উল্টে দাও, পুরো উল্টে দিয়ে যদি এইভাবে রাখো, তাহলেও দেখবে বোতলটা কিন্তু স্থিরভাবে থাকবে। সবসময় থাকবে না, বাট তুমি যদি ঠিক করে ব্যালেন্স করে রাখো দেখবে থাকবে। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু বস্তু অন্য একটা সাম্যাবস্থায় থাকছে। আবার ধরো, তুমি যদি এইভাবে বস্তুটাকে ফেলে দাও, মানে না উপরের দিকে মুখ করে না নিচের দিকে মুখ করে, যদি এইভাবে যদি রাখো, যে এইভাবে যদি তার মানে এইভাবে বোতল যদি পড়ে থাকে, তাহলেও কিন্তু সেটা কিন্তু কী থাকে? স্থির থাকে। আর স্থির থাকা মানে কি? সাম্যাবস্থায় থাকা। তাই এটাও একটা সাম্যাবস্থা, এটাও একটা সাম্যাবস্থা, এটাও একটা সাম্যাবস্থা। কিন্তু তুমি লক্ষ্য করে দেখো, তিনটে কিন্তু আলাদা রকমের, তাই তো? এখানে কিন্তু আলাদা রকমভাবে রেখেছি, এটা আলাদা রকমভাবে রেখেছি, মানে তিনটের অবস্থান কিন্তু আলাদা। তাই তিন ধরনের সাম্যাবস্থান আমরা পেয়ে থাকি, তিন ধরনের সাম্যাবস্থা আমরা দেখতে পাই। সেটাই আমরা আলোচনা করব যে প্রথমটা কি, দ্বিতীয়টা কি এবং তৃতীয়টা কি। তো প্রথমে আমরা আসব সুস্থির সাম্যাবস্থা, বা যেটাকে বলা হয় স্টেবল ইকুইলিব্রিয়াম। স্টেবল ইকুইলিব্রিয়াম। সুস্থির সাম্যাবস্থা বলতে কি বোঝানো হয়? যেমন ধরো, একটা টেবিলের উপর যদি একটা বস্তু রাখা হয় এবং তাহলে কি হয়? বস্তুটা স্থির থাকে। এরপর যদি এই বস্তুটাকে ধরো এইভাবে, এটা তোমার টেবিল ছিল, তার উপরে এইভাবে বস্তুটা ছিল। এবার তুমি কি করলে, যে কিছু পরিমাণ বল প্রয়োগ করলে তুমি এই বস্তুটাকে এইভাবে কিছুটা তুললে, এইভাবে তুললে। এবার তুমি ছেড়ে দিলে, তাহলে তুমি দেখতে পাবে যে এই বস্তুটা আবার পড়ে পূর্বের অবস্থায় ফিরে আসছে। মানে এইটার এইভাবে ঘুরে আবার নিজের অবস্থানে ফিরে আসবে। যদি এরকম হয় তাহলে সেটাকে বলা হয় সুস্থির সাম্যাবস্থা। সুস্থির সাম্যাবস্থা। তাহলে সুস্থির সাম্যাবস্থা বলতে কি বোঝাচ্ছে? যে যখন তুমি কোনো একটা বস্তুকে, এটা একটা বস্তু ছিল, কোনো একটা বস্তুকে তার, ধরো এটা একটা সাম্যাবস্থা ছিল, তার এই সাম্যাবস্থা থেকে বিচ্যুত করে যদি ছেড়ে দাও, তাহলে সেই সাম্যাবস্থাতেই যদি আবার ফিরে আসে, মানে তার যে প্রাথমিক সাম্যাবস্থা সেখানেই যদি আবার ফিরে আসে, তাহলে সেই প্রাথমিক সাম্যাবস্থাকে বলা হয় সুস্থির সাম্যাবস্থা। যেমন ধরো, একটা টেবিলে যদি ধরো বই রেখে দাও, একটা বই যদি রাখা থাকে, তুমি বইটাকে সামান্য তুলে তারপরে যদি ছেড়ে দাও, বইটি আবার নিচের দিকে পড়ে যাবে এবং বইটি যেভাবে ছিল সে একইভাবে আবার চলে আসবে। তাই সেটাকে বলা হয় সুস্থির সাম্যাবস্থা। তাহলে সুস্থির সাম্যাবস্থা বলতে কি বোঝাচ্ছে? তুমি যদি তার সাম্যাবস্থা থেকে যদি তাকে বিচ্যুত করো, মানে তার সাম্যাবস্থায় ছিল সেটাকে তুমি বিচ্যুত করে একটু তুললে, তাহলে কি সাম্যাবস্থা থেকে বিচ্যুত করলে এবং তুমি ছেড়ে দাও, তাহলে দেখবে যে সেটি যদি আবার ওই সেই সাম্যাবস্থায়, প্রাথমিক সাম্যাবস্থায় ফিরে আসে, তাহলে সেটা হচ্ছে সুস্থির সাম্যাবস্থা। তাহলে সেটা হচ্ছে সুস্থির সাম্যাবস্থা। তার মানে এখানে দেখো, তুমি যদি একটা বোতলকে এইভাবে যদি বোতল রাখা থাকে, তুমি সামান্য সামান্য তুমি যদি এইভাবে ছিল একটু যদি হেলিয়ে দাও, এইভাবে ছিল ধরো, একটু যদি হেলিয়ে এইভাবে রাখো, এইভাবে একটু কাত করো, তাহলে সেটি দেখবে আবার ফিরে আসবে একই অবস্থানে। তাই এটি হলো প্রথমটায় যেটা বললাম, সেটা হচ্ছে তোমার এই যে এই ছবিটা, এটা তোমার হচ্ছে সুস্থির সাম্যাবস্থা বোঝাচ্ছে। সুস্থির সাম্যাবস্থা বোঝাচ্ছে। এবার আসছি দ্বিতীয়, হচ্ছে অস্থির সাম্যাবস্থা। অস্থির সাম্যাবস্থা মানে হচ্ছে যখন তুমি ধরো এই যে এখানে ছবিটা দেখো, যে একটা টেবিলের ওপর একটা পেন্সিলকে বা পেনকে কোনো রকমভাবে তার যে টিপ
সেই টিপের ওপর কোনো রকমভাবে দাঁড় করানো হয়েছে এবং সেটা ব্যালেন্স অবস্থায় আসছে, মানে হচ্ছে সাম্যাবস্থায় আছে। মানে ধরো একটা টেবিলের ওপর যদি ধরো একটা পেনকে এইভাবে তুমি হচ্ছে পেনকে এইভাবে রেখেছো, তাহলে দেখো এক্ষেত্রে কিন্তু পেনটা থাকবে, সাম্যাবস্থায় থাকবে। কিন্তু যদি হঠাৎ করে তুমি যদি হালকা পরিমাণ তুমি যদি ওকে একটু বল দিয়ে তাকে যদি এইভাবে বিচ্যুত করো, জাস্ট হালকা তুমি দেখবে বিচ্যুত করো দিয়ে যদি ছেড়ে দাও, দেখবে এটা কিন্তু আর এখানে থাকবে না, মানে এটা কিন্তু ওইভাবে ফিরে আসবে না, বরং নিচের দিকে নেমে গিয়ে ও এইভাবে টেবিলের ওপর কী হবে, পড়ে যাবে। তাই তো? তার মানে কি এর প্রাথমিক সাম্যাবস্থা, এটা কিন্তু একটা প্রাথমিক সাম্যাবস্থা ছিল। যেই তুমি তাকে বিচ্যুত করলে হালকা, এটাকে হচ্ছে বিচ্যুত অবস্থা। এই বিচ্যুত অবস্থার পরে তুমি যদি ছেড়ে দাও, সেটা কিন্তু আর একটা নতুন সাম্যাবস্থায় চলে আসবে, নতুন সাম্যাবস্থায় চলে আসছে। কিন্তু ওই প্রাথমিক সাম্যাবস্থায় আর ফিরে আসছে না, মানে এখানে কিন্তু ফিরে আসছে না। যেটা আগে কিন্তু দেখছিলাম যে যখনই তুমি একটা বস্তুকে তুমি তুলে ছেড়ে দিলে বস্তুটি আবার সে আগের অবস্থাতে ফিরে আসছিল, তাহলে সেক্ষেত্রে সেটা ছিল সুস্থির সাম্যাবস্থা। এক্ষেত্রে তুমি যদি তুলে আবার যদি ছেড়ে দাও, তাহলে কিন্তু আগের অবস্থাতে ফিরে আসছে না। তাই এটি হলো এটিকে বলা হয় কি অস্থির সাম্যাবস্থা। অস্থির, যেটা স্থির নয়, অস্থির সাম্যাবস্থা, বা ইংরেজি থেকে বলা হয় আনস্টেবল ইকুইলিব্রিয়াম। এবার এভাবেও তোমরা বলতে পারো যে আনস্টেবল বলতে যেখানে বেশিক্ষণ স্টেবল থাকতে পারে না বা বেশিক্ষণ স্থির থাকতে পারে না। তুমি যদি একটু যদি বল প্রয়োগ করো, একটু যদি হাওয়াও দাও, ফু দাও, তাহলেও কিন্তু দেখবে এই সাম্যাবস্থা মানে থাকতে পারে না। তাই এই যে প্রাথমিকভাবে যে প্রাথমিক অবস্থায় যে সাম্যাবস্থা ছিল, মানে একটা টেবিলের ওপর যদি একটা পেনকে বা পেন্সিলকে এইভাবে যদি রেখে দাও, তাহলে কিছুক্ষণের জন্য সাম্যাবস্থায় থাকবে, কিন্তু তারপর যদি ফু দাও সে কিন্তু আর ওই অবস্থানে থাকবে না। তাই এই যে অবস্থানে যখন ছিল সেটাকে বলছে অস্থির সাম্যাবস্থা। মানে অস্থির মানে বেশিক্ষণ স্থির থাকতে পারবে না, তুমি তার একটু অবস্থান বিচ্যুত করলে সে কিন্তু অন্য অবস্থায় চলে যাবে। সেক্ষেত্রে তুমি যখন সুস্থির সাম্যাবস্থায় পড়েছো, মানে খুব ভালো, তাহলে ভালোভাবে স্থির মানে সে স্থির থাকতে ওইভাবেই চায়। তার সুস্থির সাম্যাবস্থা মানে যে সাম্যাবস্থায় ও সবসময় থাকতে চায়, সেটা হচ্ছে তার সুস্থির সাম্যাবস্থা। আর অস্থির বলতে বোঝাচ্ছে যখন তুমি কোনো একটা বস্তুকে যে একটু যদি বিচ্যুত করে দাও, সে কিন্তু আর ওই অবস্থানে থাকতে চায় না, তাই সেটা হচ্ছে অস্থির অবস্থা, অস্থির সাম্যাবস্থা। আর একটা আছে, সেটা হচ্ছে নিরপেক্ষ সাম্যাবস্থা। আর একটা হচ্ছে নিরপেক্ষ সাম্যাবস্থা। নিরপেক্ষ সাম্যাবস্থা যেমন ধরো একটা বল রাখা আছে, এই বলটা এইভাবে ধরো একটা গ্রাউন্ডের ওপর একটা বল রাখা আছে। এবার তুমি ধরো একটু বিচ্যুত করো, সেই বলটাকে একটু ধরো সরিয়ে দিলে, তাহলে বলটা এখানে এলো। তাহলে দেখলে বলটা কিন্তু যেভাবেই ছিল আবার সেইভাবেই আছে। তার মানে কি বিচ্যুত অবস্থা করলেও সেই বিচ্যুত অবস্থাটিও একটি সাম্যাবস্থা। তাহলে এটা ছিল প্রাথমিকভাবে একটা সাম্যাবস্থা ছিল। তুমি বিচ্যুত করে তাকে অন্য জায়গায় নিয়ে গেলে সেক্ষেত্রেও কিন্তু একই ধরনের সাম্যাবস্থায় আছে। তাহলে এক্ষেত্রে দেখো যে এটা কিন্তু কোথায় আছে, কোন অবস্থানে আছে তার উপর নির্ভরশীল হচ্ছে না। তার মানে এটা কি একটা নিরপেক্ষ হয়ে যাচ্ছে, যে প্রাথমিকভাবে সে কীভাবে ছিল তার প্রতি, মানে সেটা হচ্ছে নিরপেক্ষ হয়ে যাচ্ছে। তো সেই জন্য এটাকে বলা হয় নিরপেক্ষ সাম্যাবস্থা। যেমন ধরো শুধু একটা বল নয়, যদি একটা ধরো এইভাবে একটা চোঙ রাখা আছে একটা টেবিলের ওপর, তুমি যদি গড়িয়ে দাও, তাহলে দেখবে একটু গড়িয়ে দিলে আবার সেই এইরকমভাবেই এই যে যেভাবে পড়েছিল সেইভাবেই থাকবে, একটু জাস্ট তুমি অবস্থান পরিবর্তন করতে পারো। তাহলে সেক্ষেত্রে সেটা হচ্ছে নিরপেক্ষ সাম্যাবস্থা। বা যেমন ধরো একটা চোঙ যদি থাকে এরকমভাবে, বা চোঙ হলো শঙ্কু। এবার যদি শঙ্কু যদি এইভাবে থাকে, তুমি যদি শঙ্কুটাকে গড়িয়ে দিলেও কিন্তু সে কিন্তু এইভাবেই পড়ে থাকবে ওই মানে তোমার টেবিলের ওপর। তাই সেটাও কিন্তু একটা নিরপেক্ষ সাম্যাবস্থা। নিরপেক্ষ বা আর একটা কথা বলা হয় উদাসীন সাম্যাবস্থা। উদাসীন বা নিরপেক্ষ মানে যে সাম্যাবস্থায় তুমি যদি একটা বস্তুকে যদি তার সাম্যাবস্থা থেকে সামান্য বিচ্যুত করে ছেড়ে দাও, তাহলে কী হবে, ওই বিচ্যুত অবস্থাটাও কিন্তু এক ধরনের সাম্যাবস্থা, একই ধরনের সাম্যাবস্থা। তাই এই যে প্রাথমিকভাবে যে সাম্যাবস্থায় ছিল সেটা হচ্ছে তার নিরপেক্ষ সাম্যাবস্থা। এবার আমরা দেখব যে এই সাম্যাবস্থাগুলোকে কিভাবে আমরা বিশ্লেষণ করতে পারি। প্রথমে যেটা দিয়ে বিশ্লেষণ করবো সেটা হচ্ছে পাদভূমির বিস্তৃতি দিয়ে। পাদভূমি বলতে আমরা কি বুঝি?
পাদভূমি ভূমিকে ইংরেজিতে বলা হয় বেস। মানে যে তলের ওপর কোনো একটা বস্তু দাঁড়িয়ে থাকে বা যেভাবে বস্তুটা রাখা থাকে সেটাকে হচ্ছে তার বেশ বলা হয়, বা বাংলাতে বলা হয় পাদভূমি। যেমন ধরো একটা যদি এইভাবে বল আছে, একটা বল রাখা আছে এইভাবে একটা গ্রাউন্ডের ওপর বা টেবিলের ওপর, তাহলে যে জায়গাটা এই টেবিলকে টাচ করে থাকে বা স্পর্শ করে থাকে সেইটা হচ্ছে তার বেশ বা পাদভূমি বলা যায়। মানে যেখানে যেটা হচ্ছে মাটিকে, যে যতটুকু জায়গা মাটিকে স্পর্শ করে থাকে সেটা হচ্ছে তার পাদভূমি। একটা যদি ধরো চেয়ার রাখা থাকে বা টেবিল, ধরো এটা টেবিল রাখা আছে, তাহলে টেবিলে কী থাকে, 4টি পায়া থাকে এইভাবে। তাহলে এই 4টি পায়া যে একটা ক্ষেত্রফল তৈরি করছে, এই ক্ষেত্রফলটা হচ্ছে তার কী হচ্ছে, তার একটা পাদভূমি বোঝাচ্ছে, তার হচ্ছে পাদভূমি বোঝাচ্ছে। এবার এই যে পাদভূমি, এটা যত বেশি হবে, মানে যেই যে ক্ষেত্রফলটা যত বেশি হবে সে তত বেশি সুস্থির সাম্যাবস্থায় থাকবে। তাহলে সে কিন্তু তার মানে তার সাম্যাবস্থা, তার যে সুস্থির সাম্যাবস্থা, সুস্থির সাম্যাবস্থা সেটা কিন্তু বেশি হবে যদি পাদভূমি বেশি হয়, পাদভূমির ক্ষেত্রফল যদি বেশি হয়, ক্ষেত্রফল বেশি হয়। তাহলে যত বেশি পাদভূমির ক্ষেত্রফল বেশি হবে সুস্থির সাম্যাবস্থা হবে। মানে ধরো একটা বস্তু, ধরো এইভাবে একটা হাইট, ধরো হাইট বেশি আর এই যে ভূমি যেটাকে বলে পাদভূমি বা ভূমি, ভূমি কিন্তু কম, তাহলে এক্ষেত্রে তার যে সাম্যাবস্থা থাকার ক্ষমতা তার থেকে তুমি যদি এরকম একটা বস্তু থাকে যার হচ্ছে এই ভূমি হচ্ছে অনেক বেশি আর উচ্চতা কম, তাহলে তার ক্ষেত্রে কিন্তু এর ক্ষেত্রে দেখো ভূমি বেশি এর উচ্চতা কম, আর এক্ষেত্রে ভূমি কম উচ্চতা বেশি, তাহলে কার সাম্যাবস্থা বেশি হবে? অবশ্যই যার হচ্ছে এই ভূমি বেশি, মানে যার পাদভূমির ক্ষেত্রফল বেশি তার কিন্তু সাম্যাবস্থা বেশি হবে। কি বলছে না, যখন এই পাদভূমির উচ্চতার থেকে ভূমির যে ক্ষেত্রফল বা ভূমির পাদভূমি যত বেশি হবে তত সাম্যাবস্থা সুস্থির হবে। এবং আর একটা মনে রাখবে যে একটা বস্তু যদি থাকে তার যে ভারকেন্দ্রগামী যে সরলরেখা, ভারকেন্দ্রগামী যে সরলরেখা, এটা একটা ভারকেন্দ্র থাকে যেখানে তোমার সমস্ত বস্তুর ওজনটা ক্রিয়া করে যে রেখা বরাবর, সেই যে বিন্দু বরাবর, সেটা হচ্ছে তার ভারকেন্দ্র। এই ভারকেন্দ্র বরাবর যে নিচের দিকে নিম্নগামী রেখা, সেই রেখা কী হবে, এই যে পাদভূমি তার মধ্যে দিয়ে যেতে হবে, তাহলে পরে বস্তু কী থাকবে, সুস্থির সাম্যাবস্থায় থাকবে। যদি না যায় তাহলে পরে সেটা কিন্তু সুস্থির সাম্যাবস্থা নয়। এবার আমরা দেখব যে বিভিন্ন এক্সাম্পল যে কখন এটা হয়। যেমন ধরো আমি আগেই বলছিলাম যে এরকম একটা টেবিলে ধরো একটা টেবিলে একটা বস্তু রাখা আছে। তাহলে দেখো বস্তুর যে এটা হচ্ছে তোমার ভর কেন্দ্র এখানে আছে, এবং ভর কেন্দ্রগামী যে রেখা নিচের দিকে রেখা সেটা নিচের দিকে যাচ্ছে, এবং তার পাদভূমি কিন্তু এবি। দেখো তার পাদভূমি এবির মধ্যে দিয়ে যাচ্ছে তার ভর কেন্দ্র, তার জন্য সেটি কিন্তু সুস্থির সাম্যাবস্থায় থাকবে। এবং আর একটা জিনিস লক্ষ্য করো যে যে এইভাবে যে উপরের দিকে একটা কী কাজ করে, লম্ব প্রতিক্রিয়া কাজ করে। যখন এই ভারকেন্দ্রগামী রেখা নিচের দিকে কাজ করবে, আর আর যেটা হচ্ছে লম্ব প্রতিক্রিয়া, যে ভূমি বা ওই যে টেবিল বা যে তল সেটা হচ্ছে ওই বস্তুর উপর দেবে, সেটা যদি একই রেখা বরাবর হয় তাহলে সেটি অবশ্যই সুস্থির সাম্যাবস্থায় থাকবে। তাহলে অবশ্যই সেটা হচ্ছে নট সুস্থির বা সাম্যাবস্থায় থাকবে, সাম্যাবস্থায় থাকবে। তাহলে সাম্যাবস্থায় থাকার জন্য কি করতে হবে? 1 নম্বর, অবশ্যই পাদভূমি অনেক বিস্তার হতে হবে, তার উচ্চতার তুলনায় যদি পাদভূমি বেশি হয় তাহলে অবশ্যই সেটি সাম্যাবস্থায় থাকবে। আর হচ্ছে এই যে ভারকেন্দ্রগামী যে উল্লম্ব রেখা নিচের দিকে কাজ করছে আর লম্ব প্রতিক্রিয়া উপর দিকে কাজ করে, এই দুটো যদি একই রেখা বরাবর হয়ে যায় তাহলে অবশ্যই সেটি সাম্যাবস্থায় থাকবে। যদি ধরো জি কাজ করছে এই দিকে আর আর কাজ করছে অন্য রেখা বরাবর, মানে দুটোর ক্রিয়া রেখা যদি আলাদা হয় তাহলে অবশ্যই সেটি সাম্যাবস্থায় থাকবে না, সাম্যাবস্থায় থাকবে না। তাহলে সাম্যাবস্থায় থাকতে গেলে এই ভারকেন্দ্রগামী যে উল্লম্ব রেখা যেটা নিচের দিকে কাজ করছে সেটাকে অবশ্যই, যে লম্ব প্রতিক্রিয়া যেটা উপর দিকে কাজ করছে সেটাকে একই রেখা বরাবর হতে হবে। মানে জি যদি এদিকে কাজ করছে আর অবশ্যই উপর দিকে কাজ করতে হবে, একই রেখা বরাবর, তাদের ক্রিয়া রেখা একই হতে হবে, তবেই কী হবে, বস্তু সাম্যাবস্থায় থাকবে। তাহলে এই ক্ষেত্রে প্রথমে দেখো এইখানে কিন্তু জি বরাবর যে রেখা নিচের দিকে কাজ করছে আর যেটা উপর দিকে কাজ করছে সেটা কিন্তু একই রেখা বরাবর কাজ করছে, তাই এটা কিন্তু সাম্যাবস্থায় থাকবে। এবার ধরো এটাকে জাস্ট একটু উপরের দিকে তোলা হলো, তাহলে দেখো তাহলে পরে দেখো বস্তু উঠে গেল। এবার জি কাজ করছে দেখো এই বরাবর, আর কাজ করছে যেহেতু এখানে এ পাদভূমি শুধুমাত্র এই এ বরাবর, তাই আর কাজ করবে এখানে।
তাহলে দেখো এক্ষেত্রে জি আর আর আলাদা ক্রিয়ারেখায় কাজ করছে, তাই কী হবে, একটা দ্বন্দ্ব তৈরি হবে। তাই এই দ্বন্দ্বের পরে মানে বলের ভ্রামক তৈরি হবে এবং তার ফলে সে কিন্তু এইভাবে ঘুরে, তাকে যদি ছেড়ে দেয় এইভাবে ঘুরে ও কিন্তু আবার ফিরে আসার চেষ্টা করবে। কিন্তু দেখো যেহেতু এই যে জি আর আর মানে জি এর যে রেখাটা সেটা অবশ্যই এই আগে যেভাবে এবি পাদভূমি ছিল, এই এবি পাদভূমির যে ক্ষেত্রফল এখানে এই বরাবরই কিন্তু আছে, মানে ওই পাদভূমির মধ্যেই কিন্তু আছে। তাই সে কী করবে, এই এবি বরাবরই আসতে চাইবে, মানে এবি আগে যেভাবে ছিল সেইভাবেই আসতে চাইবে, কারণ হচ্ছে এবি রেখার যে এবি তলের যে পাদভূমি সেই পাদভূমির মধ্যে দিয়েই কিন্তু ভার কেন্দ্র নিচের দিকে ক্রিয়া করছে। তাই একে যদি ছেড়ে দাও তাহলে পরে সে কিন্তু আবার ফিরে এসে যেভাবে ছিল তাই আগেই সেভাবে থাকবে। তাই এটা কিন্তু তখনও এটা বোঝাবে সুস্থির সাম্যাবস্থা, মানে ও আগের অবস্থাতে আবার ফিরে আসছে, আগে যে সাম্যাবস্থায় ছিল সেখানে আবার ফিরে আসছে, তাই এটা হচ্ছে সুস্থির সাম্যাবস্থা। এবার ধরো এবার এই বস্তুটাকে আরও একটু তুলে এইভাবে রাখা হলো যাতে এই যে ভারকেন্দ্রগামী উল্লম্ব রেখা নিচের দিকে কাজ করছে সেটা পুরোপুরি আর এর সাথে একই রেখা বরাবর হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে কী হবে না, সেক্ষেত্রে কিন্তু এটাও কিন্তু একটা সাম্যাবস্থা হবে, এটা কিন্তু একটা সাম্যাবস্থা। কারণ সেক্ষেত্রে আমি বলেছি যখন জি আর আর একই দিকে কাজ করে, একই দিকে কাজ করে তখন সেটা হচ্ছে সাম্যাবস্থা। তাহলে এটাও কিন্তু একটা সাম্যাবস্থা বোঝাচ্ছে। কিন্তু এরপরে যদি আবার তুমি একটু যদি ঘুরিয়ে দাও তখন কিন্তু জি এখানে চলে আসবে আর এদিকে, তখন জি এদিকে কাজ করবে আর এদিকে কাজ করবে, তখনও কিন্তু একটা দ্বন্দ্ব তৈরি করে নিচের দিকে পড়বে। ওই পুনরায় কিন্তু আর ফিরে আসবে না, যেটা তোমার আগে যে অবস্থানে ছিল সেখানে কিন্তু আর ফিরে আসবে না। তার মানে কি এই অবস্থানে তোমার এই যে সি অবস্থান, এই অবস্থানে একটা সীমাস্থ সাম্যাবস্থা বোঝাচ্ছে, সীমাস্থ অবস্থানে চলে গেছে, যেখানে এটা ম্যাক্সিমাম মানে এই পর্যন্ত তুমি তুলতে পারো, তাহলে তবেই তুমি বস্তুটাকে আগে যে অবস্থানে ছিল সেই অবস্থানে ফিরে আনতে পারো। সেই সি অবস্থানটিকে বোঝাচ্ছে হচ্ছে একটা সীমাস্থ সাম্যাবস্থা বা লিমিটিং ইকুইলিব্রিয়াম। এর বেশি হয়ে গেলে কিন্তু ও নতুনভাবে এবার হচ্ছে এডি ভূমির ওপর এসে পড়বে, ওই এবি ভূমিতে আর ফিরে আসবে না। তো সেটা হচ্ছে তাই এই যে সি মানে ছবিটা এটা অবশ্যই একটা সীমাস্থ সাম্যাবস্থা বোঝাচ্ছে। এবার তুমি যদি এইভাবে একটা শঙ্কু যদি দেখো যে তার যে টিপ আছে, টিপের ওপর কোনো রকমভাবে একটা সাম্যাবস্থায় রাখা আছে, কারণ হচ্ছে তার যে ভারকেন্দ্রগামী যে নিচের দিকে যে ওজন কাজ করছে আর যে প্রতিক্রিয়া উপর দিকে আর কাজ করছে, এই দুটো কি একই রেখা বরাবর, জি দিকে কাজ করছে আর দিকে কাজ করছে, তাই একই রেখা বরাবর কাজ করছে, তাই এটি অবশ্যই একটি সাম্যাবস্থায় থাকবে। তাহলে সাম্যাবস্থার শর্ত কিন্তু মনে রাখবে, সাম্যাবস্থার শর্ত কিন্তু অবশ্যই যে জি যেদিকে কাজ করবে আর সেদিকে উপর দিকে একই রেখা বরাবর কাজ করলে অবশ্যই সেটা হচ্ছে সাম্যাবস্থায় থাকবেই, তাহলে অবশ্যই সেটি সাম্যাবস্থায় থাকবেই। তাহলে এক্ষেত্রে এটা একটি কী হচ্ছে, সাম্যাবস্থায় থাকছে। কিন্তু দেখো এবার যদি কোনো একটু যদি বিচ্যুত করে দাও, একটু যদি এইভাবে ঘুরিয়ে দাও, তাহলে দেখো ওই বস্তুটা কিন্তু আর কিন্তু এই অবস্থানে ফিরে আসবে না, ওই যে শঙ্কুটা কিন্তু এই মেঝের ওপর পড়ে যাবে। তখন কিন্তু দেখো জি কিন্তু এদিকে কাজ করছে আর এদিকে কাজ করছে, এক্ষেত্রে যেহেতু এটা নিচে পড়ে গেছে ও কিন্তু আর নড়তে পারবে না। তার মানে কি এটাও একটা সাম্যাবস্থা চলে আসবে। তাহলে এই ক্ষেত্রে দেখো তুমি যদি বিচ্যুত করে ছেড়ে দিলে ওই শঙ্কুটি কিন্তু আর পুনরায় ওই প্রাথমিক অবস্থানে ফিরে এলো না, তাই এটি একটি কী হচ্ছে, অস্থির সাম্যাবস্থা বোঝাচ্ছে, তাই এটা একটি অস্থির সাম্যাবস্থা। আবার যদি ধরো একটা বল আছে, তাহলে দেখো ভারকেন্দ্রগামী যে উল্লম্ব রেখা সেটা অবস্থায় নিচের দিকে এইভাবে কাজ করছে, আর যেহেতু এই তলের উপর এই যে প্রাথমিক বলতে এই শুধুমাত্র এ বিন্দুটাই বোঝাচ্ছে, তাহলে এ বিন্দু থেকে এবার আর কাজ করছে উপর দিকে, তাহলে জি আর দেখো জি কাজ করছে এদিকে আর কাজ করছে এদিকে, একই রেখা বরাবর কাজ করছে এ বিন্দুতে, তাই এটা একটি সাম্যাবস্থা। এবার কিছুটা বিচ্যুত করে তাকে আলাদা অবস্থানে নিয়ে যাওয়া হলো, তাহলে দেখো এক্ষেত্রে দেখো জি কাজ করছে নিচের দিকে আর কাজ করছে উপরের দিকে, তার মানে এটাও একটা সাম্যাবস্থা। তাহলে এটাও যে সাম্যাবস্থা ছিল তাকে বিচ্যুত করলে আবার সেই একই ধরনের সাম্যাবস্থায় আমি পাচ্ছি, ও কিন্তু পুনরায় সেই অবস্থানে ফিরে আসছে না ঠিকই, কিন্তু ওর যে সাম্যাবস্থা সেটা আগের মতনই থাকছে, তাই এটি কি বলেছিলাম, এটা হচ্ছে উদাসীন সাম্যাবস্থা, তাই এটা হচ্ছে উদাসীন সাম্যাবস্থা। তাই এইভাবে পাদভূমি যে তাহলে অবশ্যই কী কী এখানে মনে রাখবে, এক নম্বর হচ্ছে যে যত বেশি পাদভূমির ক্ষেত্রফল বাড়বে, পাদভূমির
ক্ষেত্রফল যত বাড়ে তত বেশি সেটা সাম্যাবস্থায় থাকবে, তাহলে 1 নম্বর হচ্ছে অবশ্যই পাদভূমির ক্ষেত্রফল বেশি হতে হবে। 2 নম্বর কি, তার যে ভারকেন্দ্রগামী যে উল্লম্ব রেখা আর যে লম্ব প্রতিক্রিয়া আর সেটা অবশ্যই একই রেখা বরাবর কাজ করতে হবে, তাহলে সেটা হচ্ছে একটা সাম্যাবস্থায় আসবে, থাকবে। আর একভাবে সাম্যাবস্থাকে বিশ্লেষণ করা যায়, সেটা হচ্ছে ভারকেন্দ্রের অবস্থান। আমরা জানি যে কোনো একটা বস্তুর যে ভারকেন্দ্র সেটা কোন দিকে কাজ করে, নিচের দিকে, কারণ হচ্ছে পৃথিবীর অভিকর্ষ টানের জন্য সেটা নিচের দিকে কাজ করছে, এবং বস্তুটা যত নিচে আসবে, যত উপরের থেকে যত নিচে আসবে, বস্তুর কী হবে, ভারকেন্দ্রের অবস্থান যত নিচে থাকবে, ও কিন্তু মানে ওর প্রবণতাই হচ্ছে নিচের দিকে নামা, কোনো একটা বস্তুর প্রবণতাই হচ্ছে নিচের দিকে নামা। তাই তার ভারকেন্দ্র যত বেশি নিচে নামবে, ও তত বেশি কী হবে, স্থির থাকার চেষ্টা করবে, মানে হচ্ছে সাম্যাবস্থায় আসবে। তাই সাম্যাবস্থার আরেকটা শর্ত, যেটা যে এইভাবে তুমি ব্যাখ্যা করতে পারো যে বস্তুর যে ভারকেন্দ্র মানে বস্তুর ওজন যে বড় যে বিন্দু থেকে ক্রিয়া করছে, সেই ভারকেন্দ্র যত নিচের দিকে থাকবে, ভারকেন্দ্র নিচে থাকলে সাম্যাবস্থা তত ভালো হবে, কী হবে, তত সুস্থির হবে, তাই বস্তুর ভারকেন্দ্র যত নিচে থাকবে, সাম্যাবস্থা সুস্থ থাকবে। যদি ধরো একটা বস্তু আছে এখানে, আর একটা বস্তু আছে এরকম, এর ভারকেন্দ্র এখানে আছে, তাহলে দেখো কোন বস্তুটা সুস্থির হবে, তাহলে দেখো যার ভারকেন্দ্র যত নিচে আছে সে তত বেশি সুস্থির হবে। তাহলে এই ক্ষেত্রে ধরো এটা যদি ভূমিজ হয়, এখান থেকে ভারকেন্দ্রের অবস্থা, এটা যদি ধরো 2 মিটার দূরে হয়, উঁচুতে হয়, এটা হচ্ছে 1 মিটার উঁচুতে, তাহলে আমি বলতে পারি যে এই বস্তুটা হচ্ছে এই প্রথম বস্তুর থেকে বেশি সুস্থির সাম্যাবস্থায় থাকবে। তার মানে কি, এইটা বেশি সাম্যাবস্থায় থাকবে মানে এই প্রথমটার থেকে। তাহলে এটা আমরা কীভাবে বললাম যে ভারকেন্দ্র যেটা জি, সেটা কী হবে, কতটা উঁচুতে আছে ভূমি থেকে, সেটা যত কম উঁচুতে থাকবে সেটি তত সুস্থির সাম্যাবস্থায় থাকবে। তাহলে আবার ধরো আমি যদি এক্সাম্পলগুলো নিয়ে নিই, যে একটা বস্তু ছিল, বস্তুটাকে তাহলে ভারকেন্দ্র তোমার কোথায় ছিল, এখানে ছিল, ভারকেন্দ্র তোমার ছিল এখানে, তাহলে এটা তোমার জি। এবার যদি এখানে একটু তুলে দেওয়া হয়, দেখো ভারকেন্দ্র কিন্তু এইখানে উঠে যাবে, মানে কি, ও কিন্তু এই বরাবর এই রেখা বরাবর ছিল, মানে আগে ছিল এই রেখা বরাবর, ও কিন্তু উঠে গেল এইখানে, তার মানে কি ও ভারকেন্দ্র উপরে উঠে গেল, তার মানে কি এটা কিন্তু আর সাম্যাবস্থা নয়, যেহেতু ভারকেন্দ্র উঠে গেল এবং হচ্ছে আর জি একই রেখা বরাবর কাজ করছে না, তাহলে অবশ্যই এটা সাম্যাবস্থা নয়। এবার যদি ছেড়ে দাও, তাহলে জি কী হবে, ও কিন্তু কী করবে, ওই যে আগের অবস্থানে ছিল, যে উচ্চতায় ছিল সেই উচ্চতাতে আবার ফিরে আসবে, তাই সে কিন্তু আবার এইভাবে ফিরে এসে এই অবস্থানে ফিরে আসবে, তাই এটা হচ্ছে সুস্থির সাম্যাবস্থা। আবার যদি ধরো দ্বিতীয় রকম, যদি এরকম নাও যে একটা শঙ্কুকে যদি এইভাবে রেখে দাও, তাহলে দেখো জি কাজ করছে, জি আছে এখানে, এবার মানে এর যে আর অবশ্যই উপর দিকে কাজ করছে, জি নিচের দিকে কাজ করছে, তাহলে অবশ্যই কী হচ্ছে, যে একই রেখা বরাবর কাজ করছে, সাম্যাবস্থায় আছে, এবং জি হচ্ছে এই উচ্চতায় আছে, এবার এই হচ্ছে তার জি এর উচ্চতা। এবার তুমি সামান্য বিচ্যুত করে ছেড়ে দাও, দেখো জি মানে এই বস্তু যখন এইভাবে পড়ে যাবে, জি কিন্তু সঙ্গে সঙ্গে নিচে চলে আসবে এখানে, তাহলে এইটা হচ্ছে জি এর উচ্চতা, পরবর্তীকালে জি প্রাইম যদি ধরি, এইটা হচ্ছে জি এর উচ্চতা, দেখো এইটা হচ্ছে জি, এটা ছিল জি প্রাইম, এদের দুটোর মধ্যে উচ্চতা হচ্ছে এতটা, তাহলে কে বেশি সুস্থির হবে, কে বেশি সাম্যাবস্থায়, মানে কোনটা বেশি সাম্যাবস্থায় থাকবে, তো অবশ্যই জি প্রাইম, কারণ হচ্ছে জি এর থেকে জি প্রাইম নিচে অবস্থিত। তাই যখন এই বস্তুটাকে, কোনো একটা শঙ্কুকে যখন তুমি একটু বিচ্যুত করে ছেড়ে দেবে, ও কিন্তু আর এই আগের অবস্থায় ফিরে আসবে না, কারণ হচ্ছে ওর ভারকেন্দ্র কী হচ্ছে, নিচে চলে এসছে, ভারকেন্দ্র নিচে চলে এলো, মানে কি আরও বেশি সাম্যাবস্থায় আসতে পারলো, তা ও কিন্তু আর কোনো রকমভাবেই ও কিন্তু উপরে উঠবে না, মানে এই পুনরায় আগের অবস্থানে ফিরে আসবে না, তাই সেটি হচ্ছে অস্থির সাম্যাবস্থা। আর একটা যেটা ছিল তোমাদের হচ্ছে, যে একটা ভূমির ওপর যদি একটা ধরো বল থাকে, তাহলে এই তোমার হচ্ছে একটা বল, ওকে, তাহলে এই তোমার হচ্ছে একটা বল, ধরো এই বলের যে ভারকেন্দ্র ছিল এইখানে, এবার বলটাকে যদি ধরো একটু বিচ্যুত করে অন্য জায়গায় রাখা হয়, তাহলেও দেখবে ভারকেন্দ্র, এবার এই যে ভারকেন্দ্র থেকে এই দূরত্বটা ছিল, ভূমি থেকে ভারকেন্দ্রের দূরত্ব এই যদি হয়, এটা যদি বল হয়, তুমি বলটাকে গড়িয়ে দিয়ে এখানে নিয়ে গেলে, তাহলে দেখবে যে এই যে ভারকেন্দ্রের উচ্চতা কিন্তু একই থাকে, তাহলে ভারকেন্দ্রের কি হচ্ছে, ভারকেন্দ্রের উচ্চতা কিন্তু
একই থাকছে। তাই এক্ষেত্রে সাম্যাবস্থা কিন্তু মানে একই ধরনের সাম্যাবস্থায় থাকছে, কিন্তু পুনরায় আবার ফিরেও আসছে না, অথচ যে দুটোই কিন্তু একই রকমভাবে সমানভাবে সমানভাবে স্থির। তাই সেটাকে বলছে, এই জন্য এটাকে বলছে নিরপেক্ষ সাম্যাবস্থা। মানে কোনভাবে আছে তার উপর ডিপেন্ড করছে না। নিরপেক্ষ মানে কি? ইন্ডিপেন্ডেন্ট, মানে ডিপেন্ড করছে না। তাই নিরপেক্ষ সাম্যাবস্থা। তাহলে এক্ষেত্রে ভারকেন্দ্রের উচ্চতা কি? দুটোর ক্ষেত্রে দুটো অবস্থানে একই উচ্চতায় থাকছে, তাই দুটোই কিন্তু সমানভাবে স্থির, তাই নিরপেক্ষ সাম্যাবস্থা। এবার কিছু আমরা বাস্তব উদাহরণ দেখে নেব, যে আমাদের যে দৈনন্দিন জীবনে আমরা দেখতে পাই। আমরা যদি দুপায়ে দাঁড়িয়ে থাকি না, তাহলে আমাদের পাদভূমি দেখো বিস্তার অনেক কম, তাহলে সেক্ষেত্রে সাম্যাবস্থা অনেক কম। এবং আমরা যখন মানে ছোটোবেলায় যখন কোনো একটা বাচ্চা জন্ম নেয়, তার কিছু টাইম লাগে যে তাকে দাঁড় করানোর জন্য, তাকে কী করতে হয়? কৌশলটা শিখতে হয়। কিন্তু অপরদিকে একটা যদি মানে চতুষ্পদ প্রাণী থাকে, যেমন ধরো জিরাফ বা অন্য কোনো, তাদের কি 4টে পা থাকে, তার জন্য ওদের পাদভূমি অনেকটা বিস্তৃত হয়, তাই তারা আরামসেই মানে দাঁড়াতে পারে। তার জন্য তুমি দেখবে একটা যদি বাছুর হয়, গরুর মানে বাচ্চা হয়, তা দেখবে সঙ্গে সঙ্গে ওরা খুব তাড়াতাড়ি হাঁটতে শিখে যায়, কারণ হচ্ছে ওদের যেহেতু পাদভূমি অনেক বেশি হয়, ওরা আরামসে উঠে দাঁড়াতে পারে। সেটা মানুষ কিন্তু পারে না, মানুষের কিন্তু টাইম লাগে। তাই যে কোনো দ্বিপদ প্রাণীর ক্ষেত্রে মানে হাঁটতে গেলে অনেকটা টাইম লাগতে হয়, এবং তাকে কৌশল শিখতে হয় দাঁড় করানোর জন্য। আবার ধরো তুমি দাঁড়িয়ে থাকলে যেভাবে যে সাম্যাবস্থায় থাকবে, তার চেয়ে তুমি যদি শুয়ে থাকো, তাহলে কী হয়? যে পাদভূমির যে ক্ষেত্রফল অনেকটা বেশি হবে, তাহলে সেক্ষেত্রে তুমি কিন্তু সবথেকে বেশি স্থির অবস্থায় থাকবে। তাই শুয়ে থাকলে তুমি সবথেকে বেশি কী থাকো? শুয়ে থাকলে মানুষের শরীর সবথেকে বেশি সুস্থির হয়। যেমন আবার ধরো তুমি যখন বালতিতে করে জল নিয়ে আসো, তুমি দেখবে যদি বাঁ হাতে তুমি যদি বালতিকে ধরো, জল সমেত জল যদি থাকে, তুমি দেখবে ডান দিকে একটু কী কাত করে যাও, যাতে যে ভার কেন্দ্র হবে সেটা অবশ্যই কিন্তু তোমার এই যে দু পায়ের মাঝখান দিয়ে নিচের দিকে যাবে, তবেই তুমি সুস্থির থাকবে। তার বদলে তুমি যদি এটাও করতে পারো যে দুটো বালতি, মানে আমরা দেখবে যে দুটো বালতিকে এইভাবে নিই, আর একটা মধ্যেখানে একটা বাঁশ দিয়ে দুটো বালতিকে আমরা একসাথে আনতে পারি। কারণ হচ্ছে তখন কিন্তু আমাদেরকে হেলতে হয় না। তার কারণ হচ্ছে তখন যে ভার কেন্দ্র হবে সেটা অবশ্যই আমাদের দু পায়ের যে পাদভূমি তার মধ্যে দিয়ে যাবে। তা সেক্ষেত্রে কিন্তু গোটা বডি বা গোটা শরীর কিন্তু সুস্থির থাকবে। আবার ধরো একটি যাত্রীবাহী যদি যাত্রীবাহী বলছি, যে মালবাহী যে ট্রাক হয় না, এক্ষেত্রে কিন্তু প্রচুর কিছু রাখা থাকে, এবং এক্ষেত্রে এর ভারকেন্দ্র কিন্তু নর্মালি কিন্তু অনেক উপরে থাকে, আর একটা খালি ট্রাকের কিন্তু ভারকেন্দ্র অনেক নিচে থাকে। তাই মালবাহী যে ট্রাক সেটা যখন চলে না গাড়ির ক্ষেত্রে, তুমি দেখবে সেটা অনেক সময় কী হয়, এর ভারকেন্দ্র যেহেতু উপরে থাকে, তাই খালি ট্রাকের তুলনায় মালবাহী যে ট্রাক সেটা কিন্তু ভারকেন্দ্র যেহেতু উপরে থাকে, তাই তার কিন্তু মানে উল্টে পড়ার সম্ভাবনা অনেক বেশি থাকে খালি ট্রাকের তুলনায়। আবার ধরো যে বিভিন্ন আমাদের খেলনা পুতুল যদি দেখো, যে পুতুল যদি তুমি একবার খুলে দেখো, যে নিচের দিকে না অনেক কিছু মানে মোটা করে সাদা কালারের কিছু থাকে, সেগুলো হয় সীসা থাকে, নইলে পারদ থাকে, সেগুলো ভরে দেওয়া হয়। কারণ হচ্ছে এর ফলে কী হয়, যে এর যে ভারকেন্দ্র কিন্তু এই যেহেতু মোটা করে দেওয়া আছে, সেইখানেই সমস্ত ওজন কিন্তু তার ক্রিয়া করে, তাই ভারকেন্দ্র অনেক নিচে থাকে। তাই দাঁড়ানো অবস্থাতে কী হয়, ও সব থেকে বেশি সুস্থির হয়। এবার যদি ধরো পুতুলটাকে তুমি যদি এইভাবে মেঝেতে এইভাবে ফেলে রেখে দাও, তাহলে কিন্তু ভারকেন্দ্র কোথায় থাকছে? এখানে থাকছে। সেই ভারকেন্দ্র আর যেটা আগে দাঁড়িয়েছিল তার থেকে কিন্তু অনেক উঁচুতে থাকে। তাই তুমি যদি এইভাবে ফেলে দাও, তাহলে কিন্তু পুতুলটা দেখবে এভাবে পড়ে থাকবে না, ও কিন্তু উঠে আবার দাঁড়িয়ে যাবে। তাই পুতুল মানে এই যে দাঁড়িয়ে থাকছে, তার কারণে হচ্ছে তার ভারকেন্দ্র অনেক নিচে থাকতে, সেই জন্য এটা দাঁড়িয়ে থাকছে, তার মানে সাম্যাবস্থা সুস্থির হচ্ছে। এভাবে বিভিন্ন বৈদ্যুতিক মানে বিজ্ঞানের বিভিন্ন যন্ত্রে, যেমন হাইড্রোমিটার, ল্যাকোমিটার, এই সমস্ত বিভিন্ন যে মানে সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট, যে বৈজ্ঞানিক যন্ত্র, সেগুলোতেও কিন্তু এইভাবে আমরা কি করি, যে বিভিন্ন সীসা বা পারদ ভরে দিই, যাতে করে সেগুলো দাঁড়িয়ে থাকে, এইভাবে দাঁড়িয়ে থাকে সেই জন্য। তো এবার আসছি যে বিভিন্ন প্রকার সাম্যাবস্থার সঙ্গে ভারকেন্দ্র ও স্থিতিশক্তির সম্পর্ক। তাহলে আমরা কি বুঝলাম, যে একটা ধরো এটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠ, তাহলে ভারকেন্দ্র ধরো এখানে আছে,
তাহলে ভারকেন্দ্রের উচ্চতা যত কম হবে, ভারকেন্দ্রের উচ্চতা যত কম হবে, আমি কি বললাম, তার সাম্যাবস্থা তত বেশি সুস্থির হবে, তার সাম্যাবস্থা তত বেশি সুস্থির হবে। তাহলে ভারকেন্দ্র যত নিচের দিকে থাকবে তাহলে তার সাম্যাবস্থা সুস্থির হবে। ভারকেন্দ্র নিচের দিকে থাকা মানে কি, আমরা যখন অভিকর্ষীয় স্থিতিশক্তি পড়েছি, অভিকর্ষীয় স্থিতিশক্তি পড়েছি, তখন আমরা দেখেছি যে পৃথিবীপৃষ্ঠ থেকে যত উঁচুতে যাবে তত তার এমজিএইচ বাড়বে, কারণ এইচ যত বাড়বে এমজিএইচ বাড়বে। মানে অভিকর্ষীয় স্থিতিশক্তি অভিকর্ষীয় স্থিতিশক্তি বা যে পোটেনশিয়াল এনার্জি ডিউ টু গ্র্যাভিটেশনাল ফোর্স, সেই অভিকর্ষীয় স্থিতিশক্তি কী হচ্ছে, যত বেশি উচ্চতা বাড়বে তত বেশি স্থিতিশক্তি বাড়বে। কিন্তু আমি কি বললাম যে ভারকেন্দ্রের অবস্থান যত নিচে নামবে, তার মানে কি, যে তার ভারকেন্দ্রের নিচের দিকে নামা মানে এইচ হচ্ছে কমা, মানে স্থিতিশক্তি কমবে, স্থিতিশক্তি কমবে। তাই সাম্যাবস্থায় আসার শর্তই হচ্ছে তার যে অভিকর্ষীয় স্থিতিশক্তি, সেই অভিকর্ষীয় স্থিতিশক্তিকে কী হতে হবে, কম হতে হবে, কম হতে হবে। যত কম হবে তত সে সাম্যাবস্থায় থাকবে, সাম্যাবস্থায় থাকবে। তাহলে সাম্যাবস্থায় থাকার শর্ত হচ্ছে যে তার অভিকর্ষীয় যে স্থিতিশক্তি সেটা কিন্তু কম হতে হবে। তাই যে বস্তুর অভিকর্ষীয় স্থিতিশক্তি কম সে সাম্যাবস্থায় থাকবে বেশি। বোঝা গেল? এবার ধরো আমরা যেটা প্রথমে দেখেছিলাম যে একটা এইরকম একটা যদি বস্তুকে যদি থাকে, তাহলে এক্ষেত্রে তার জি আছে এখানে। এবার তুমি যদি একটা হালকা ওপরে তুলে এইভাবে তোলো তাহলে কী হবে, জি কিন্তু উপরে উঠছে। তার মানে হচ্ছে তার যে জি আর আগের জি এর কি উচ্চতা আলাদা, তাহলে এক্ষেত্রে তার স্থিতিশক্তি কী হচ্ছে, বেড়ে যাচ্ছে। তাই কি হচ্ছে, সে কিন্তু আর সাম্যাবস্থায় থাকছে না। এবার তুমি যদি ছেড়ে দাও ও কিন্তু নিচে নেমে আসবে, মানে কি তার স্থিতিশক্তি কমে যাবে। কিন্তু যেহেতু আগের অবস্থানে ফিরে আসছে তাই সেটা হচ্ছে সুস্থির সাম্যাবস্থা। আবার ধরো একটা যদি মানে এইভাবে যদি একটা শঙ্কুকে তুমি যদি রেখে দাও, তাহলে এই ক্ষেত্রে তার জি এখানে আছে। এবার তুমি যদি এটাকে একটু হিলে দাও তাহলে তুমি কিন্তু এটা এইভাবে পড়ে যাবে, তার মানে কি জি এখানে নেমে আসবে। তাহলে এই ক্ষেত্রে কী হলো, আগে তোমার এইচ মানে জি এর যে উচ্চতা ছিল সেটা কিন্তু এইচ ছিল, এখন হলো এইচ প্রাইম। যেহেতু এইচ প্রাইম হচ্ছে এইচের থেকে ছোটো, মানে কি তার স্থিতিশক্তি কমে গেল, স্থিতিশক্তি কমে গেল, তাই সে কিন্তু আর মানে কি আরও বেশি সাম্যাবস্থায় এলো, তাই সে কিন্তু আর পুনরবস্থায় যে আগের অবস্থায় ফিরে আসবে না, তাই সেটা কিন্তু এটা হচ্ছে অস্থির সাম্যাবস্থা। আবার যদি একটা বলকে, এরকম বল আছে, এই বলটাকে যদি সরিয়ে নিয়ে এখানে নিয়ে গেলো, তাহলে আগে ছিল ভারকেন্দ্র এখানে, এখন ভারকেন্দ্র এখানে, এবং দুটোরই উচ্চতা যেহেতু এইচ, তাহলে যেহেতু উচ্চতার কোনো পরিবর্তন হলো না তাই তার স্থিতিশক্তি কী হলো, একই থাকলো। তাই সেক্ষেত্রে দুটোই কিন্তু সাম্যাবস্থা একই ধরনের, তাই এটা হচ্ছে নিরপেক্ষ সাম্যাবস্থা। তাই তিন ধরনের সাম্যাবস্থায় কিন্তু আমরা ব্যাখ্যা করতে পারছি। তো আজকে এই পর্যন্তই। যে কী কী জিনিস তোমরা শিখলে আজকের যে ক্লাস থেকে, সেটা হচ্ছে যে বস্তুর সাম্যাবস্থা তিন ধরনের হয়। একটা হচ্ছে সুস্থির সাম্যাবস্থা, যেটা স্টেবল। একটা যে যেমন বোতলকে যদি এইভাবে রেখে দাও, যেটা মুখটা উপরের দিকে থাকলে সেটা হচ্ছে সুস্থির সাম্যাবস্থা। একটা হচ্ছে অস্থির সাম্যাবস্থা, মানে বোতলটাকে যদি উল্টে রেখে দাও তাহলে সেটা হচ্ছে অস্থির। আবার বলটাকে যদি এইভাবে মানে ওই বোতলটাকে যদি এইভাবে ফেলে রেখে দাও টেবিলের উপর, সেটা হচ্ছে উদাসীন বা নিরপেক্ষ সাম্যাবস্থা। তাহলে বস্তুর তিন ধরনের সাম্যাবস্থা হয় অভিকর্ষের অধীনে। তাহলে সুস্থির বলতে যখন তুমি কোনো একটা বস্তুকে যদি বিচ্যুত করে ছেড়ে দাও, তাহলে সে যদি আবার পুনরায় তার যে প্রাথমিক সাম্যাবস্থায় ফিরে আসে, তাহলে সেটা হচ্ছে সুস্থির সাম্যাবস্থা। যদি প্রাথমিক অবস্থায় ফিরে না আসে, অন্য একটা সাম্যাবস্থায় চলে যায়, তাহলে সেটা হচ্ছে আগের যে অবস্থাটা ছিল সেটা হচ্ছে অস্থির সাম্যাবস্থা। আর নিরপেক্ষ বলছে যখন কোনো বস্তুকে যদি তুমি বিচ্যুত করো, সে কিন্তু আগের অবস্থানে ফিরেও আসবে না, আবার যে পরে যে অবস্থান হবে সেটাও কিন্তু একই রকমভাবেই সুস্থির হবে, একই রকমভাবে স্থির হবে। তাই সেটা হচ্ছে উদাসীন বা নিরপেক্ষ সাম্যাবস্থা। পাদভূমির ক্ষেত্রফল যত বেশি হবে তার সাম্যাবস্থা তত বেশি সুস্থির হবে। আর অবশ্যই সাম্যাবস্থা থাকতে গেলে তার যে মানে ভারকেন্দ্রগামী উল্লম্ব রেখা, অবশ্যই তার যে লম্ব প্রতিকার তার সাথে একই রেখায় থাকতে হবে, তবে সে সাম্যাবস্থায় থাকবে। আর ভারকেন্দ্রের অবস্থান যত বেশি নিচে থাকবে তত বেশি সাম্যাবস্থা সুস্থির হবে। আর অবশ্যই আমরা বাস্তব উদাহরণ দেখলাম, এবং হচ্ছে যে
অভিকর্ষের স্মৃতিশক্তি যত কম হবে তত সে সাম্যাবস্থায় থাকবে। তো আজকে এই পর্যন্তই, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো কনফিউশন থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট করো। তো এই নিয়ে তোমাদের এই ক্লাস নিয়ে তোমাদের স্থিতিবিজ্ঞান চ্যাপ্টারটা শেষ হলো। পরের ক্লাসে আমরা এই চ্যাপ্টার থেকে বিভিন্ন যে গাণিতিক কোশ্চেন আসে পরীক্ষায়, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতে, সেইগুলো আমরা আলোচনা করব। তো থ্যাংক ইউ।